This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনিচ্ছাকৃতভাবে কে যে কতদিন ধরে ভুল করতে পারেন তার একটা গিনিস বুক অফ রেকর্ডের নাম তোলার পরিস্থিতি তৈরি করে ফেলেছেন হুমায়ুন কবির। এটা বুঝতে পারছি, ভরতপুরের বিধায়ক। ভাবুন তো, এত কথা বললেন যে আর কিছু বলবো না। দলের রাশ হাতে নেওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগেও বহুবার নিয়েছেন, কিন্তু তাতে তো বিশেষ নতুনত্ব নেই। কিন্তু এবার তিনি রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্তগুলো ঘোষণা করেছেন বা যে ইঙ্গিতগুলো দিতে চাইছেন সেগুলো কিন্তু অন্যরকম এবং সুদূরপ্রসারী, ভেবে দেখার মতো। কারণ এগুলো খুব ইঙ্গিতবাহী। প্রথমত, গত সপ্তাহে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছেন দল চালাতে প্রবীণদের ওপরেই তিনি ভরসা রাখছেন, আস্থা রাখছেন। এমনকি শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তিনি যে আর কাউকে রেয়াত করবেন না, তার জন্য একটা 3 স্তরের কমিটি করে দিয়েছেন। এবার সেখানেও যাদের রাখা হয়েছে তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগত সৈনিক। সুতরাং এই দিকে যদি আঙুল তোলার ধৃষ্টতা কেউ দেখিয়েছে, ওই 3 স্তরের কোনো না কোনো স্তর তাকে যে আটকে দেবে, সেখানে যে তিনি আটকাবেন সেটা কিন্তু খুব পরিষ্কার। এবার দেখুন আরেকটা জিনিস, ওল্ড স্কুল ব্রিগেডকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা প্রাধান্য দিচ্ছেন সেটা গত সপ্তাহের আরেকটা উদাহরণে স্পষ্ট করে দিয়েছেন। ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের কাছে সেই সমস্ত কথাগুলো তুলে ধরার দায়িত্ব কে পেয়েছিলেন? না, চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি নিজেই সিনিয়র নেতৃত্বের প্রতিনিধি। অথচ যদি পদের ভার বলতে হয় তাহলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ সেটা অনেক বেশি ভারী। সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কি করলেন? অভিষেক মিটিং শুনলেন এবং ফ্লাইটে করে দিল্লি চলে গেলেন। আর দলের মহিলা শাখার নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঘোষণা করলেন যে ত্রিস্তর শৃঙ্খলা রক্ষার কমিটির সদস্য কে হবে। এবং সেখানেও সবথেকে অদ্ভুত ব্যাপার কি, সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম নেই। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো এমনিতেই যে কোনো শৃঙ্খলা রক্ষা কমিটির ন্যাচারাল মেম্বার হবেন, সেটাই তো হওয়ার কথা, কিন্তু তা তো হলো না। তার মানে সব হওয়ার কথা হয় না। ঠিক একইভাবে তো প্রশ্ন সেই জন্যই উঠছে, অভিষেককে শুধু জাতীয় রাজনীতি সংক্রান্ত বিষয়ে মুখ খোলার এখতিয়ার দেওয়া মানে বাকি জায়গা সম্পর্কে মুখ খোলার এখতিয়ারটা কি কেড়ে নেওয়া? মানে এখানকার সম্পর্কে তিনি মুখ খুলুন, এটা নেতৃত্ব চাইছে না। মানে এই রকম বিষয় যদি না হবে তাহলে এই কথাটা, ওই যে তিনি শুধু জাতীয় বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, মুখপাত্র, দিল্লির মুখপাত্র, এই কথাটা চন্দ্রিমা ভট্টাচার্য যে আলাদা করে উল্লেখ করে দিলেন তার কি খুব প্রয়োজন ছিল? যদি না এই বিষয়গুলো একদম আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দেখুন, খোদ দলনেত্রী তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে এটা বলে দিতেই পারতেন চুপচাপ। সেগুলো কিন্তু হলো না। যদি সিদ্ধান্ত হয়েও থাকে সেটা দলের পরিস্থিতি, তার হায়ারার্কি মানে পদমর্যাদা, এগুলো মাথায় রেখে কিন্তু এগুলো হয়। দেখবেন মানে কোথাও অফিসগুলোতেও এটা হয়, সিরিয়াল লোকেদের হয়তো সর্বসমক্ষে বকাঝকা করা হয় না, আলাদা করে ডেকে তার ওপরে যারা আছেন তারা আলাদা করে ডেকে কথা বলেন আর কি। সেটা কিন্তু হয়নি। লোকসভা ভোটে সাফল্যের পরেও ওই ভোট কৌশলী সংস্থা যাকে অভিষেক এনেছে, আইপ্যাক, তার প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তো সেই সংস্থাকেও তিনি মূল্যহীন করে দিয়েছেন। তৃণমূল নেত্রীরা কি বলেছেন যে ওই সমস্ত প্যাক বুঝি না, দল পুরনো যে সিস্টেমে চলছিল সেই সিস্টেমেই চলবে, নেতাদের কথার উপর ভিত্তি করেই সংগঠন চলবে, বলে দিচ্ছেন তিনি একদম পরিষ্কার। মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ভোট কৌশলী সংস্থার সমীক্ষায় ভুল থাকছে এটা বলার আর কি কারণ হতে পারে? এটাও তো নইলে দলগত সিদ্ধান্ত, দলই সিদ্ধান্ত নিয়েছিল এদের রাখা হবে, দলই মনে করলে এদের সরিয়ে দিতে পারে, অসুবিধা কি আছে? এবার এই বক্তব্য একবার যখন বলে দেওয়া হলো, যখন বুঝিয়ে দেওয়া হলো যে দেশ সম্পর্কে কি মনোভাব নিচ্ছেন তিনি দলনেত্রী,
তাহলে তৃণমূলের সব স্তরের নেতাই ওই সংস্থাকে আর গুরুত্ব দেবেন? তাদের কাছে আর কোনো গুরুত্ব থাকবে? কারণ বুঝিয়ে তো দেওয়াই হয়েছে, দলনেত্রী তিনিই দল চালাচ্ছেন, ফলে তিনি যেদিকে দিক নির্দেশ করবেন সেই দিকে সেই অনুযায়ী সবাইকে চলতে হবে। আবার দেখুন, এই ধরনের বক্তব্য প্রকাশ্যে আসার পর, মানে প্রকাশ্যে, আড়ালে না, কিন্তু ওই সংস্থাই তৃণমূলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে পারে। এইটা হচ্ছে গোটা বিষয়টার মানে মূল জায়গাটা, জানেন তো। কোথাও গিয়ে তাহলে এর কোনো একটা হোক, এটাই কি চাওয়া হচ্ছে? হ্যাঁ, ওই পথ দেখানো যাকে বলে। কিন্তু দেখুন, পেশাদার সংস্থা নয়, মুখ্যমন্ত্রী তিনি পুরো দল চালাবেন, এটা বলার মানে অনেক কিছুই কিন্তু সরাসরি তার দিকে যাবে। এর আগে হুমায়ুন কবির কি বলেছিলেন? দলের প্রয়োজন অপ্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে তারা পৌঁছতে পারেন না। হ্যাঁ, এখন বলছেন সেটা ভুল বলেছেন, অনিচ্ছাকৃত ত্রুটি বলেছিলেন তো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেটাও মাথায় রেখেছেন, সেই জন্য কাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন, সেখানে অ্যাডমিন হচ্ছেন অরূপ বিশ্বাস। অর্থাৎ অরূপ বিশ্বাস হলেন দিদির সেই দূত, যার মাধ্যমে তৃণমূল নেতারা দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারবেন। নেতারা যখন যা বলার দিদিকেই বলতে পারবেন। আর সেটা যদি বলতে পারেন, তখন আর ভোট কুশলীর কি দরকার? সেটাই কি বুঝিয়ে দেওয়া হলো? আমি একটা অভিযোগ এনেছিলাম যে আমরা গ্রামের যারা এমএলএ তারা ঠিকমতো মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারি না বা করতে পারি না। তেনার ইচ্ছা থাকলেও তিনি সময়ের অভাবে সেটা আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন না। তো সেটা উনি গুরুত্ব দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী, তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোনো সমস্যা হলে সেটা ওনার গোচরে আনতে পারবে বা ওনার দৃষ্টিতে আসবে। বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কটাক্ষ করলেন, তির্যকভাবে বললেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতেই কি বোঝা যাচ্ছে যে তৃণমূল নেত্রীর যাবতীয় কৌশল খেটে যাচ্ছে? দেখুন, যে কারণেই হোক, টিম অভিষেককে যে আপাতত তিনি ফেন্সিংয়ের বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তকে হাটে বাজারে ছড়িয়ে দিতে বা রাষ্ট্র করে দিতে যে পেরেছেন, সেটা তো বিরোধী দল নেতাও স্বীকার করে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যে শেষ কথা, এটা তো শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারলেন না। এখানে কিন্তু কোথাও দ্বন্দ্বের জায়গাটা তুলতে পারলেন না। দ্বন্দ্ব তখন হয় যখন সমশক্তিধর দুজন সামনাসামনি এসে দাঁড়ান। সেই জায়গাটা, সেই সম্ভাবনাটা বা লোকের মনে সেই দ্বন্দ্বটা যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মুছে দিতে পেরেছেন, সেটা কি শুভেন্দু অধিকারীর কথাতেই পরিষ্কার। দেখুন, তৃণমূল এই ব্যবস্থাটা সাময়িক নাকি দীর্ঘমেয়াদী, এসব কিন্তু এখন বলা মুশকিল। তৃণমূল অত্যন্ত সদা পরিবর্তনশীল একটা দল, কারণ ওই বলে না, পরিবর্তনই একমাত্র কনস্ট্যান্ট থিং, একমাত্র স্থির জিনিস ওটাই। সুতরাং কখন যে কি বদলে যাবে কেউ জানে না, তবে আপাতত এইটাই চলবে। তৃণমূলের ছাত্র যুব সংগঠনেও বদল আসছে, সেই বদলটাও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবার দেখুন, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রদ বদল করবেন, তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় এত বদল করলেন, লোকজন থিতু হওয়ার জায়গায় খুঁজে পাচ্ছে না। এবার এত পরিবর্তনের হাওয়ায় আরজি কর আন্দোলন আচমকা কিন্তু প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে। তার প্রথম কারণ, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে সেই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন ঘটেছে, যাদের নামে লোকে মূর্তিমান আতঙ্ক দেখত, বিক্ষোভে ফেটে পড়েছিল, বিভিন্ন রকম অভিযোগ শোনা গেছিল। আর দ্বিতীয় কারণ, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বক্তব্য। লাভলি বলেছেন, রাত জাগার আড়ালে আসলে মোচ্ছব করেছেন আন্দোলনকারীরা। আর আরজি করের ঘটনার পর 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে, তৃণমূল একটাতেও হারেন। এই সাহসটাতেই লাভলি মৈত্র এই আন্দোলনকারীদের সম্পর্কে যা খুশি বলার কনফিডেন্সটা পেয়ে থাকতে পারেন। কিন্তু আলটিমেটলি এই দুটো সিদ্ধান্ত কি আবার একটা
ঘুমিয়ে পড়া সিংহকে খুঁচিয়ে দেওয়ার মতো কাণ্ড করে ফেললো। কারণ যেভাবে জনগণ রাস্তায় নেমেছিলেন এই ডাক্তারদের ডাকে, সেটা তো অবিস্মরণীয় একটা ঘটনা। এটা যদি হয় তাহলে তো বলতে হবে যে ওই কম বুদ্ধির বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রু থাকা অনেক ভালো।